দাদা কেমন আছেন? জি, ভালো। আম দাদা, আপনি একটা আসর এরকম বলছিলেন যে কমিউনিস্টদের কলোনি বোধ স্পষ্ট না। তো এইটা আরেকটু ডিটেইল যদি বলেন আমাদের বোঝার সুবিধার্থে। হুম, থ্যাংক ইউ। আমি আসলে যেটা বলতে চাইছিলাম, অদ্ভুত বিষয়টা হলো এই পুরো ঘটনাগুলো এগুলো হচ্ছে আসলে সেকেন্ড ওয়ার্ল্ড। সেকেন্ড ওয়ার্ল্ড শেষ হচ্ছে 45-এ। শুরু হচ্ছে কবে? শুরু হচ্ছে 39 সালে, 1939। 1939 থেকে 45 এই হলো সেকেন্ড ওয়ার্ল্ডের টোটাল টেনিউর। ওকে? কিন্তু 39 সালে শুরু হয়ে গেলেও এই যুদ্ধে, এই শুরু হয়ে যাওয়া সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমেরিকা কোনো পক্ষে তখনও সাপোর্ট করে নাই। কোন পক্ষে যাবে তাও ঠিক করে নাই। পক্ষগুলো কি কি মোটা দাগে, একটা হলো হিটলার অ্যান্ড গং, মানে একদিকে জাপান আরেকদিকে মুসোলিনি, ইতালিয়ান মুসোলিনি, তারা হিটলারের সমর্থক। আর এদেরকে বিরোধিতা করতে গিয়ে আরো অন্যান্য বিচ্ছিন্ন হয়েছিল, পরে তারা জোট হয়েছে। কিন্তু জোট হওয়াটাও ভালো রকমের জোট না, আবার সবাই ইন্ডিভিজুয়ালি লড়তেছে এই তিনটা রাষ্ট্রের বিরুদ্ধে। যে যে ওটার বিরুদ্ধে তাদের, ওদের তিনটার কোনো একটার বিরুদ্ধে, তাদের লড়তেছে ওর বিরুদ্ধে, এরকম আর কি। কিন্তু পোলারাইজেশনটা কমপ্লিট এটা বলা যাচ্ছে না। আর আমেরিকা কোনো পক্ষ নেয়নি যখন। এখন আমেরিকা কৃষির ভিত্তিতে পক্ষ নিল, এবং আমেরিকাই আসলে ওর ভিতরে সেই পক্ষাপক্ষী করে দেওয়াটা, কে কোন পক্ষে থাকবে এটার প্রধান নিয়ামক, প্রধান ফ্যাক্টরটা আমেরিকা। আমেরিকা মানে আমেরিকার প্রেসিডেন্ট তখনকার ছিল রুজভেল্ট। সো রুজভেল্টের প্রধান নিয়ামক, নির্ধারক শক্তি, সে কিছু বেসিস তৈরি করে দিয়ে যার ভিত্তিতে এটা দুটো ভাগ করে দেয়, পক্ষাপক্ষী করে দেয়। ফর্মালি এই দুটোর নাম হয়ে যায় তখন, একটা হলো পক্ষ শক্তি, পক্ষ শক্তি মানে কে কে আমার পক্ষে, ওই অর্থে পক্ষ শক্তি। আর একটা হলো যারা ও পক্ষ শক্তির একটা ইংরেজিতে বলতে গেলো আর বলতে অ্যালায়েড ফোর্স। অ্যালায়েড মানে কারা কারা আমার অ্যালি, আমার বন্ধুদের পক্ষ যেটা, সে হলো অ্যালায়েড ফোর্স অর পক্ষ শক্তি। আর বিপক্ষে হলো যারা আমাদের এইটার বিরুদ্ধে, সেই শক্তি, অর্থাৎ হিটলারকে বোঝাচ্ছে আর কি আসলে। সো এইটা পরিষ্কার করে ভাগ করে দেয় সেটা। কিন্তু কোশ্চেন হলো এই ভাগটা কিসের ভিত্তিতে হয়েছিল, এই সম্পর্কে কমিউনিস্টরা ইনক্লুডিং স্টালিন সবাই বেখবর। আমি খুব অদ্ভুত কথা বললাম, কিন্তু একটা খোদ স্টালিন এই পক্ষ গেছে, কিন্তু স্টালিন বেখবর। বেখবর বলতে আসলে বা কি বুঝাচ্ছি আমি? বেকর বলতে বুঝাচ্ছি আমি যে আসলে রুজভেল্ট যে পক্ষাপক্ষিটা বলে দিয়েছে এই কন্ডিশনে, পক্ষাপক্ষের মূল কন্ডিশন কি ছিল আসলে, বা 39 সালে যুদ্ধ শুরু হলো সে জয়েন করছে না কেন কোনো পক্ষে, জয়েন করার না পড়ার পক্ষে মূল কারণটা হলো আমেরিকান কি ইন্টারেস্ট ছিল আসলে, সেকেন্ড ওয়ার্ল্ডের ভিতর দিয়ে কি দেখতে চাচ্ছিল, কোনটা হলে সেই যুদ্ধে পার্টিসিপেট করবে, তার সেই চাহিদাটা কি ছিল, ওইটা বুঝতে পারা জরুরি। সেই চাহিদাটা হলো এই যে আমেরিকা দেখতে চাচ্ছিল এমন একটা দুনিয়া, যে দুনিয়াটা মানে যুদ্ধ পরবর্তী দুনিয়া, যে দুনিয়াতে কোনো কেউ কাউকে, কোনো দেশ কোনো দেশকে কলোনি করে নাই, আর দুনিয়াটা কলোনিমুক্ত হয়ে গেছে। যেমন এভাবে যদি বলি, রুজভেল্ট বলতেছিল আসলে, অ্যাকচুয়ালি প্রথম চুক্তিটা হয়েছিল রুজভেল্টের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের। সো চার্চিলকে সে বলতেছে, ওরা বারে বারে বলতেছে, মানে চার্চিল বারে বারে বলতেছে আপনি আমাদের সঙ্গে আসেন, আমাদেরকে হেল্প করেন। রুজভেল্ট বলতেছে আমি তো অবশ্যই করবো, কোনো না কোনো পক্ষে তো আমাকে যেতে হবে, বাট আমি কিসের ভিত্তিতে কোন পক্ষে যাব, আগে আপনাদেরকে দেখাতে পারতে হবে যে যুদ্ধটা শেষ হলে যে দুনিয়াটা হাজির হবে, এই দুনিয়াটা দেখতে কেমন লাগবে, ওর ইমাজিনেশনটা আমাকে দেন আগে। আমি যতক্ষণ ওই ইমাজিনেশন দেখে সন্তুষ্ট না হবো ততক্ষণ আমি আপনার কোনো পক্ষ নেব না, বা আপনার বিরুদ্ধে পক্ষে চলে যাব। ফলে কেউ কেউ যে মনে করে যে যুদ্ধটা হয়েছিল হিটলার অ্যান্ড তার বিরুদ্ধে, এটা নাও হতে পারত, যে এই অর্থে যে যদি হিটলার, হ্যাঁ, যদি আমেরিকা যে দেখতে চাচ্ছে সেই চিত্র যদি হিটলার দেখাতে পারত, সম্ভবত রুজভেল্ট চলে যেত সেদিকে। এখন আসেন তাহলে রুজভেল্ট কি দেখতে যাচ্ছিল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। রুজভেল্ট যেটা দেখতে চাচ্ছিল সেটা হলো যে কলোনি মুক্ত একটা দুনিয়া। তো এইটা শুনে অনেকে অবাক লাগতে পারে, তাদের সাম্রাজ্যবাদ স্লোগান তাহলে কোথায় যাবে? যেই লোক, যেই আমেরিকা নাকি কলোনি মুক্ত একটা দুনিয়া দেখতে চায়, তা আমরা সেই আমেরিকার কাছে কেন গেছি? স্টালিন আমেরিকার কাছে কেন গেছিল? আমেরিকান পক্ষভুক্ত হতে হয়ে যুদ্ধ করতে কেন গেছিল?
এই জায়গাটা হলো ফাঁকিটা হলো এই স্টালিন দেখছিল যে এইটা হিটলার বিরোধী জোট কিনা, নাম্বার ওয়ান। কারণ তখন অলরেডি হিটলার সোভিয়েত ইউনিয়ন, মানে হ্যাঁ তখন সোভিয়েত ইউনিয়ন হয়ে গেছে, সোভিয়েত ইউনিয়নের কিছু অংশ তারা দখল করছে। কারণ এর আগে স্টালিনের সাথে হিটলারের একটা অনাক্রমণ চুক্তি ছিল, সেই চুক্তিটা আবার ভায়োলেট করছে হিটলার। ফলে স্টালিন টেনশনে ছিল যে এটার একটা কিছু ফয়সালা করতে হবে। এখন ফয়সালা করতে গেলে হিটলারের বিরুদ্ধে লড়তে গেলে ওরকম শক্তি লাগতে হবে, তো তার রাষ্ট্রগুলোর যদি জোট পড়ে তাহলে তো খুবই ভালো, হিটলার বিরোধী জোট। সো হিটলার বিরোধী জোট দেখে সে ঝাঁপাই পড়ছে। এ হচ্ছে স্টালিনের সিদ্ধান্তের কোন জিনিসটা তাকে ঘুরেছিল আসলে, এগুলো একটা। দুই, সবচেয়ে বড় তখন সারপ্লাস ওয়ালা কান্ট্রি হলো আমেরিকা। এখন প্রশ্ন করতে পারেন কবে থেকে এটা হচ্ছে। আমেরিকায় বাকি সবাইকে ছাড়িয়ে সবচেয়ে বড় সারপ্লাস উদ্বৃত্তের অর্থনীতি বানাইছে 1882 সালে রাফলি। আবার বলি 1882, আমি সাধারণত বলি 1880 যে দশকটা, এই দশকের মধ্যে সে ব্রিটিশদেরকে ক্রস করে গেছে। কারণ তখনকার দিনে সবচেয়ে বড় অর্থনীতি কলোনিয়াল রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বড় অর্থনীতি হলো ব্রিটিশদের। সো ব্রিটিশদেরকে সে ছাড়াই চলে গেছে 1880 সালে দশকে। সেই জন্য সে এক্সট্রা সারপ্লাসের দেশ। আর এক্সট্রা সারপ্লাসের দেশের অর্থ কি, মানে এটা তাৎপর্য কি, এটা বললে কি বুঝবো, এটা একটু পরে বলতেছি আমি। সো এটা হওয়ার কারণে তার পক্ষে সম্ভব ছিল, তার পক্ষভুক্ত যে হিটলার বিরোধী জোটটা হচ্ছে, এই জোটের যুদ্ধের খরচের মেজরিটি সে একা ব্যয় করবে। খেয়াল করবেন, এইটা স্টালিনকে সেকেন্ড কারণ যেটা প্রলুব্ধ করেছিল। সো এক হলো হিটলার হাত থেকে মুক্ত হবো, দুই হলো এর যুদ্ধের খরচের মেজরিটি ব্যয় করবে। এবং সে ক্যাপাবল তখন, কারণ তার অর্থনীতি এর আগেই সবচেয়ে বড় অর্থনীতি, সবচেয়ে বড় সারপ্লাসের অর্থনীতি। যদি আনুষ্ঠানিক অভিষেকটা হয় নাই, সবাই স্বীকার করে নাই। কারণ মূল কারণ কি? মূল কারণ হলো দুনিয়াটা ভাগ হয়ে আছে, কলোনি মাস্টারদের দখলে আসবে। সব কলোনি মাস্টারদের একটা দুনিয়া হয়ে আছে। ফলে মাতবত্ব মানে অর্থনৈতিকভাবে না হলেও পলিটিক্যাল সিচুয়েশনের দিক থেকে আসলে সবচেয়ে বড় মাতবত্ব ব্রিটিশরা, তারপরে ছোট মাতৃভূমি হচ্ছে ফ্রেঞ্চরা, তারপরে ছোট ছোট আর তিনটা আছে, ডাচ আছে, স্প্যানিশ আছে, আর পর্তুগিজরা আছে। বাকিগুলো ওগুলো তো ছোট, ওই তিনটা তো ছোট। সবচেয়ে বড় যেমন মনে করে এখনকার হিসেবে টোটাল দুনিয়াতে দেশ হলো 193-94 মতন। একা ব্রিটিশদের হাতেই ছিল 100-এর উপরে কলোনি দেশ, ফ্রেঞ্চদের ছিল 58-55 আশেপাশে। তখন আন্দাজ করেন যে কুতুব কে কত বড় ছিল আসলে। সো এদের হাতেই ছিল দুনিয়ার কন্ট্রোলটা। তাহলে এই জিনিসটা যদি থেকে যায়, তাহলে আমেরিকার যতই সারপ্লাস থাক না কেন, আমেরিকান ইন্টারেস্ট ছিল এইটা সে পুনরায় বিনিয়োগ করবে কোথায়। ভালো করে বুঝেন কথাটা, দ্যাট ইজ দ্য কি পয়েন্ট অফ আমেরিকা। এটা নিয়ে আপনারা যথেষ্ট কেন কিছুই পড়াশোনা করেননি, বিশেষ করে ইয়েগুলা কমিউনিস্টগুলা তো একবারে এই প্রসঙ্গে একেবারে কি বলবো আমি এদেরকে, মানে কিছু বলার নেই। ওদের বিচারের পদ্ধতি একটাই, যারা আমার মতন সমাজতন্ত্রের অর্থনীতি করে নাই ওটা নিপাত যাক। কাকা মাঝখানে একটা প্রশ্ন করি, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন যদি আমেরিকার সাহায্য না নিত, তাহলে কি আসলে হিটলারের বিরুদ্ধে জিততে পারতো? না, পারতো না বলে আমার ধারণা, পারতো না। এমনি পোলারাইজেশনটা তো অসম্পূর্ণ হতো, ফলে কে কোন দিকে চলে যায় তো বলা যায় না। আবার যদি ধরেন এদিকে আসে নাই, যখন আমেরিকা যদি হিটলারের সঙ্গে চলে যেত তাহলে কি আবার সোভিয়েত ইউনিয়ন টিকতো? একই প্রশ্ন তো আসলে। আর যুদ্ধে যার অর্থ ব্যয় করার সামর্থ্য, এটা বিরাট ফ্যাক্টর। আপনার আমি আসলে জানতে চাচ্ছিলাম যে সোভিয়েত ইউনিয়ন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমেরিকার কাছ থেকে কেমন সাহায্য নিছে। আসছে সে প্রসঙ্গে আমি খালি একটা শব্দ ব্যয় করে ফেলছি অলরেডি, শব্দটার দিকে গুরুত্ব দিবেন। মেজরিটি খরচ, তার জোটের পক্ষে সবাই যা খরচ করেছে তার মেজরিটি অর্থটা একা আমেরিকা বহন করছে। ফিগারটা বলে দিই, যুদ্ধের পরে হিসেব করে দেখা গেছে এই ফিগারটা হলো 270 বিলিয়ন। 70 বিলিয়ন মানে সে আমলের হিসাবে ডলারে। কোন ডলার? আবার সেকালের ডলার কিন্তু গোল্ড ব্যাক ডলার। এ কথা অন্যদিকে চলে যাচ্ছে, আরো ডিটেলে চলে যাচ্ছে। গোল্ড ব্যাক ডলার মানে ব্যাংকে গিয়ে আপনি $1 দিয়ে যদি বলেন আমার সোনাটা দাও, ব্যাংক দিতে বাধ্য থাকবে, এবং দিত সেকালের ওটা। এই কালেরটা ব্যাংকে ওই ডলার কারেন্সির পিছনে কোনো
গোল্ড রাখা হয় নাই। এটা হলো এই কালের ডলারের নিয়ম। এই জন্য গোল্ড ব্যাক মানে ব্যাংকের কাছে গিয়ে চাইলে ব্যাংক আপনাকে সোনাটা দিতে বাধ্য থাকবে। ওই জন্য এই যে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকবে টাকার মধ্যে যে লেখা থাকে ওটা ওখান থেকে আসছে শব্দটা। এনিওয়ে ওটা গোল্ড ব্যাক কারেন্সি ছিল না, তাও ওটা গোল্ড ব্যাক সেকালে ছিল। সেকালে 1 আউন্স সোনা দিত $35 হচ্ছে রেট, এবং রেটটা ফিক্স ছিল। কবে থেকে রেট চালু হয়েছিল? 33 সালে, ঠিক যেমন আজকে 20শে জানুয়ারি ট্রাম্প শপথ নিল, 33 সালের 20শে জানুয়ারিও রুজভেল্ট শপথ নিয়েছিল। এই শপথের দিনই সে নতুন কারেন্সি রেটটা ঘোষণা করেছিল। আগের রেট ছিল $25 1 আউন্স সোনা, ফিক্সড রেট। সো ওই দিনই সে এটা বাড়ায় $35 1 আউন্স সোনা করে দেয়। যুক্তি ছিল, যুক্তিটা জাস্টিফাইড, যুক্তি ছিল যে হোল্ড ইউরোপ $1 হয়ে গেছে একটা, এই যুদ্ধের খরচ মেটাতে না পেরে তাদের প্রত্যেকের কারেন্সি অর্থাৎ যে পরিমাণ সোনা রেখে করা উচিত তা না করে সোনা না রেখেই টাকা ছাপাইছে, তার 600 দেশের মুদ্রা ছাপাইছে, ফলে ডিভ্যালুয়েট করছে। এটাকে আরেক ভাষায় বললে, অর্থনীতি ভাষায় বলতে পারি, ডিভ্যালুয়েশন করছে যুদ্ধের খরচ মেটাতে না পেরে। সো ওটাতে ডিভ্যালুয়েটেড মানি। সো আর্গুমেন্ট ছিল যেহেতু হোল ইউরোপ ডিভ্যালুয়েট করছে তা আমি ওর সাথে সমান হওয়ার জন্য এটা করলাম, হুইচ ইজ জাস্টিফাইড আসলে। কারণ মনে রাখবেন আপনারা কমিউনিস্টরা তো আরো ভালো বুঝেন, মানে ভালো দাবি করেন এই জিনিসটা। 29-30 সালে যে মহামন্দা, আপনাদের ছোটদের অর্থনীতি বইয়ের মধ্যে যেগুলো লেখা আছে, সেই মহামন্দার জিনিসটা কি আসলে, যে হোল ওয়ার্ল্ডে আসলে উৎপাদন এবং প্রত্যেকের প্রোডাকশন এবং অর্থনীতি ভেঙে পড়ছিল, এবং সেটা দুনিয়া ব্যাপী। তখন তার একটা সুবিধা ছিল, তখনকার দুনিয়া আবার কলোনিয়াল দুনিয়া, আজকের মতন দুনিয়া না এটা। যাই হোক, কিন্তু তবু তো এটা হয়েছিল আসলে। তো এটার কারণে সবাই আসলে সোনা না রেখেই ডলার ছাপেছিল, একদম বাংলা করে বললে ব্যাপারটা ডিভ্যালুয়েশন কথাটা মানে হলো তাই। সো আমেরিকা মানে রুজভেল্ট দাবি করছিল যে তাহলে আমি ওদের সাথে যদি সমান হতে চাই, এখনো থাকবে যে গোল্ড ব্যাক কারেন্সি থাকবে, কিন্তু আমি ওদের সাথে সমান হতে গেলে পরে আমাকে আমারটাও বাড়িয়ে নিতে হবে, যেহেতু ওরা বাড়িয়ে নিয়েছে। সো $25 বাড়িয়ে নিয়ে যায়। 1 আউন্স সোনার সমান কত ডলার? ও বলছে আমারটা $35। সো 35-এ ফিক্সড হয়। এমনকি IMF ওয়ার্ল্ড ব্যাংকের যখন জন্ম নয় তখনও $35 ফিক্সড ছিল। এটা ভেঙে যায়, প্র্যাকটিক্যালি ভেঙে যায় 58 সালে। অফিসিয়ালি ওয়ার্ল্ড ব্যাংক IMF কে পুনর্গঠন করে নিতে হয়েছে, যার এই পুনর্গঠনটা হয়েছিল 1973 সালে। কথা ক্লিয়ার? সো অ্যাকচুয়ালি অফিসিয়ালি গোল্ড ব্যাক কারেন্সি আর থাকে নাই অফিসিয়ালি 1973 সাল থেকে, কিন্তু প্র্যাকটিক্যালি জিনিসটা ঘটে গেছিল 58 সাল থেকে। আমি এর চেয়ে বেশি ডিটেইল এখন যাব না। ওকে, যেটা মূল কথা আমার ফিরে আসি। তাহলে $270 বিলিয়ন, 270কে যদি 35 দিয়ে গুণ দেন, না ওই 35-এর জন্য না, মানে এখনকার তুল্য আর এখনকার ডলার আর তখনকার ডলারের মধ্যে কত গুণ ফারাক, এতে বলে এটা 25 গুণ ফারাক রাফলি। সো 35 দিয়ে গুণ দেন, তাহলে এখনকার ইকুইভ্যালেন্ট একটা ডলারের সমান হবে। এটা হিউজ। সো অতগুলো খরচ করলো, প্লাস যুদ্ধ পরবর্তী এবার পুনর্বাসনে টাকা লাগবে না? আপনি তো কারখানার ভেঙে লাইছেন, রাস্তাঘাট ভেঙে ফেলছেন, এখন নতুন করে প্রোডাকশন চালু না করতে বলে লোক না খেয়ে আছে, চাকরি নাই, আবার নতুন করে সত্য করলে আবার বিনিয়োগ লাগবে। এই টাকাটা কে দিবে? এই অর্থ কে দিবে? ওটাও আমেরিকা দিয়েছিল, ওই আবার আরো $270 বিলিয়ন। এই বিনিয়োগের টাকা দিয়েই সবার আগে রিকনস্ট্রাকশন শুরু হয়েছিল ইউরোপে। ওয়ার্ল্ড ব্যাংক প্রথম দেনা তাদেরকে দেওয়া শুরু করেছিল, রিকনস্ট্রাকশন দেওয়া শুরু করেছিল ইউরোপকে আগে, এশিয়াতে তখন আসেনি। 45-এ জন্ম নেওয়া ওয়ার্ল্ড ব্যাংক এশিয়াতে আগে আসে নাই। ওই যুদ্ধ পরবর্তী পুনর্বাসনে ইউরোপকেই অর্থগুলো ব্যয় করেছিল, ইনক্লুডিং জাপান। এশিয়াতে একমাত্র জাপান পাইছিল ওই একই পুনর্গঠনের সুবিধা, একই ওয়ার্ল্ড ব্যাংকের লোন। কোন ব্যাংকের লোন মানে এটা কম পয়সা, কম সুদের লোন, 1%-এর নিচে ধরেন, এটা লোন পেয়েছিল তারা। ওই ওটাও টোটাল অ্যামাউন্টটা এই যে বললাম যে $270 বিলিয়ন। ঠিক আছে, এই সবগুলো আপনি যদি আমেরিকান ওয়েবসাইট ঘাটেন পাবেন, আমেরিকান হিস্ট্রিতে এগুলো পাবেন। আপনারা আমেরিকান তো কিছুই পড়বেন না, এটা ঠিক করেছেন। লাল বইয়ের বাইরে যা আছে সেগুলো সব খারাপ কথা লেখা আছে, এগুলো সাম্রাজ্যবাদীদের তথ্য। তো আপনি তো এগুলো পড়েন নাই, পড়বেন না। তো আমেরিকান হিস্ট্রি পড়বেন না, তাহলে দুনিয়া বুঝবেন কেমনে?
তো সবগুলো সার কথা হলো যে আপনি আসলে তো কলোনি বুঝেন না। তাহলে এখন আসেন, তাহলে এটা ছিল আমেরিকান ইন্টারেস্ট। আমরা ফিরে যাই, আমরা কোথা থেকে সরে গেছিলাম আমি, যে আমেরিকান ইন্টারেস্ট ছিল সেকেন্ড ওয়ার্ল্ডের মধ্যে দেখতে চাওয়া যে দুনিয়া থেকে কলোনি উঠে গেছে। কেন? এটা শুনে খারাপ লাগবে, মানে অদ্ভুত লাগবে আপনাদের, বিশ্বাস করতে চাইবে না। কারণটা হলো এই যে বলছিলাম যে আমেরিকা হলো দুনিয়ার সবচেয়ে বড় সারপ্লাস জমা হয় এমন একটা অর্থনীতির দেশ। তাহলে এই অর্থনীতির হোয়াট ইজ বিনিয়োগ, ইনভেস্টমেন্ট কথাটার মানে কি? ইনভেস্টমেন্ট ইজ নাথিং বাট আগে যেটা আপনার ব্যবসায় প্রফিট হচ্ছে, প্রফিটটা এবার নাম বদলে নতুন যে নাম ধারণ করবো ওটার নাম হলো বিনিয়োগ। প্রফিটটা আবার যখন রিইনভেস্ট করবেন, আরেকটা কারখানা খুলবেন কিংবা আপনার কারখানাটাকে এক্সপান্ড করবেন, এই সারপ্লাসটা নিয়ে আপনি আরেকবার যেখানে বিনিয়োগ করবেন, এটা নতুন নাম নিয়ে ফেলবে তখন, কিন্তু এই নামটার নাম হলো, এইটাই হলো বিনিয়োগ। সো নতুন উদ্যোগের মধ্যে টাকা ঢালা, সারপ্লাস থাকলেই না আপনি ওইটা ঢালতে বিনিয়োগ করা যায়। হ্যাঁ, সো একই জিনিস আসলে, যেটাকে সারপ্লাস বলেছিলেন অর্থনীতির সারপ্লাসটা, ওইটাই তো বিনিয়োগ হিসেবে আসবে এখন। সো একই জিনিসের দুটা নাম আর কি, দুই ফেজের নাম বলে। ওকে, তাহলে আমেরিকানদের সামর্থ্য আছে বিনিয়োগের, এভাবে বলি কথাটা, সারপ্লাসের অর্থনীতি মানে তার হিউজ বিনিয়োগের সামর্থ্য আছে, কিন্তু বিনিয়োগের জায়গা নেই। সেটা আবার কেন? কেন বিনিয়োগ না জায়গা নাই? জায়গা নেই কথাটার মানে হলো, যেমন ধরেন যে আমরা হলাম ব্রিটিশদের কলোনি, তাইলে আমেরিকানরা কি ইন্ডিয়াতে, মানে ওই অবিভক্ত ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়াকে কি ইনভেস্ট করার সুযোগ পাবে? সুযোগ নেই, কারণ এই সিদ্ধান্ত নেবে তো ব্রিটিশরা। ব্রিটিশ বলবেন না, এটা তো আমার কলোনি, এটা আমি ঠিক করব, তুমি কে এখানে আসতেছো? সো ব্রিটিশরা তো ঢুকতে দিবে না। ঢুকতে দাও মানে কথা বাড়ে, আমি বেশি দূরে যাবো না, মানে বিনিয়োগ করতে দেয়। হ্যাঁ, শুধু তাই না, তাহলে আরেকটা খালি ফ্যাক্টস বলি, তার কিছুটা বুঝতে পারবেন আপনি, এটা জানা দরকার আপনাদের। এটা অনেক জায়গায় বলেছি আমি, বা আমার ওয়ার্ল্ড ব্যাংক IMF নিয়ে যে লম্বা সিরিজের 10 খণ্ডের বইটা আছে, মানে বই ছাপি নাই, 10 খণ্ডের লেখাটা আছে, ওটার মধ্যে প্রসঙ্গগুলো আছে। আমি এখন তবু সংক্ষেপে বলি আর কি, একটু আপনাদের জিনিসটাকে এনরিচ করার জন্য। সেটা হলো যে আমেরিকানরা, ওকে, ফার্স্ট ওয়ার্ল্ডের পরে আমেরিকাতে একটা তর্ক উঠছিল। তর্কটা হলো উইদিন দ্য বিজনেস ম্যাগনেট দুটো ভাগ হয়ে গেছে। একদল বলতেছে তোরা মৃত্যুর সওদাগরি করিস, মানুষ কি করে মারা যাবে ওইটা নিয়ে তোরা ব্যবসা করিস। একদল আরেকদল অভিযোগ করছে। এই কথার মানে কি আসলে? এই মৃত্যুর সওদাগর বলার মানেটা কি? মানে হলো যে তোরা একটা ব্যাংক খুলে বসছিস, আর ব্যাংকের কাস্টমারকে এই যুদ্ধ বিধ্বস্ত ইউরোপগুলা ফার্স্ট ওয়ার্ল্ডে টাকা খরচ করে ফেলাইছে। এখন তো কাউ কাছ থেকে ধার হালাত করে আনা ছাড়া তো অর্থনীতি চলবে না, বেধড়ক খরচ করে ফেলেছে যুদ্ধে। এই ঘাটতি মেটার জন্য এবার আমেরিকান ব্যাংকগুলো ওখানে লাইন দিচ্ছে। এবার অপরপক্ষের যুক্তি কি আসলে, এটাকে বিরোধিতা করছে কেন? ওরা বলতেছে এই যে তোমরা ঋণ দেওয়ার নাম করে তোমাদের ব্যাংকগুলা যারা দৌড়াইতেছো ইউরোপের দিকে, বুঝতেছো কি হবে এটাতে? এইটা দিয়ে এখন যেটা হবে, ওর ভিতরে আমাদের স্বার্থ ঢুকে যাবে। এখন ওরা একজন আরেকজনের মাথায় বোমা মারছে, কিন্তু একজন টাকা নিয়ে গেছে, ধার নিচ্ছে আমাদের, এখন ওর মাথায় বোমা মারলে তো আমাদের স্বার্থ হয়ে যাবে। তাহলে ওর মাথায় যে বোমা মারছে তার দেশের বিরুদ্ধে আমাদেরকে যেতেই হবে এখন। তার মানে কি হলো, আস্তে আস্তে হোল আমেরিকা একটা যুদ্ধে জড়ায় যাবে। তো যুদ্ধে জড়া যাওয়া মানে কি, তোমরা মৃত্যু সদাগর, মানে তোমরা মৃত্যু নিয়ে ব্যবসা করতেছো। আমেরিকান তর্কটা বোঝার চেষ্টা করেন। সো উইদিন দা, আপনারা তো কমিউনিস্ট হিসাবে এটা আমাদের পুঁজিবাদের সমস্যা বলে ছেড়ে দিচ্ছেন, এর ভিতরে কি আছে ওই দিকে তো তাকাইবেন না। কারণ মূল সমস্যা কি, ওরা আপনাদের মতো সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন বানায় নাই, সমাজতান্ত্রিক অর্থনীতি বানায় নাই। সো যা কিছু সমাজতান্ত্রিক অর্থনীতি না বানাইছে এগুলো সব পচা গলা পুঁজিবাদ, মানে একটা পচা গলা জিনিস। হচ্ছে কমিউনিস্ট ভাষ্য। সো এই ভাষ্যের বাইরে এটা ভিতরে কি হয়েছে পুঁজিবাদের ভিতরে, এটা তো আপনি দেখতে যাবেন না, কখনো দেখতে যান না, ইভেন সেকেন্ড ওয়ারের পরেও যান নাই। হচ্ছে প্রবলেমের জায়গাটা আসলে। আর আবার কি লেভেল লাগাই দিচ্ছে, ওটা হলো সাম্রাজ্যবাদী দুনিয়া। ওই দুনিয়া যা হবে সব হলো আসলে একটা পাপি, মানে অনেকটা পাপ আর নিষ্পাপ, এই টাইপের একটা এথিক্যাল ধারণা আসলে, বেসিক্যালি ইকোনমিক ধারণা না, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর ধারণা না, এটা সম্পর্কে বুঝতে চাইবে, সে বুঝের ধারণা না। ওটা হলো পচা গলা, ওটা হলো আনইথিক্যাল, আর আমি হলাম এথিক্স। এই ভিত্তিতে এটা তো কোনো আলোচনা হতে পারে, এটা কোনো পলিটিক্যাল আলোচনা না, এটা থিওলজিক্যাল আলাপ হলে ঠিক আছে। কিন্তু আপনি পলিটিক্যাল আলাপের নামে থিওলজিক্যাল ট্যাগ লাগায়
কে পাপি আর কে পাপি না এই ভিত্তিতে আপনি কোনো আলোচনা করতে পারেন না। কে পচা গলা আর আপনি কে শুদ্ধ পরিশুদ্ধ একদম খাঁটি, সেটা কোনো আলোচনার ভিত্তি হতে পারে না। তো আপনাকে ভিত্তি হতে জিনিসটা কি বুঝতে হবে তো আপনাকে। ওকে, তাহলে ফার্স্ট ওয়ার্ল্ডের পরে ইউরোপের এই যে ধস নামছে, এরা সবাই একদম উড়ুখে আছে যে কে তাদেরকে টাকা ধার দিতে পারে, কোন ব্যাংক। সো ওরা তখন আমেরিকামুখী হচ্ছে, ডেকে নিয়ে আসতেছে। এইবার আমেরিকানদের আরেকটা পক্ষ বলতেছে এইটা করে তুমি আমাদের পুরো দেশটাকে যুদ্ধের ভিতরে একটা কোনো পক্ষ নিতে হবে আমাকে, এখন আমার স্বার্থে ঢুকে যাবে। আমার যে খাতক সে বোমা খাইতেছে, এখন আমি তো চুপ করে থাকতে পারি না। এইটা হচ্ছে আর এক পক্ষের ঝগড়া। এই দুই পক্ষের ঝগড়া মিটাইতে গিয়া প্রেসিডেন্ট গুলা কি করছিল, কার্ল মার্কসের একটা খুব ইন্টারেস্টিং কথা আছে। ও বলে কোন দেশের হিস্ট্রিতে কি হয়েছে বোঝার বেস্ট উপায় হচ্ছে ওই দেশের আইন কি কি বদলাইছে ওইটা তাকাও। দেখেন কার্ল মার্কসের খুব ইন্টারেস্টিং বক্তব্য এটা, আপনি সেটা ফলো করেন কমিউনিস্ট হিসাবে। তাহলে আমেরিকান ল কি কি বদলেছে ওইটা কি তাকান না, আপনি করেন নাই। আপনি কমিউনিস্ট হিসাবে কার্ল মার্কসের কথা মানেন নাই। আপনি যদি হতো তাহলে আপনি মানতেন। ওইটাতে বলা ছিল, এগুলো অনেকদিন আগে পড়ছি। ওকে, প্রথম আইনটা হয়েছিল 35, রিভিউ করছে 37, আবার রিভিউ করছে 39, 3বার একই আইন বদলা হচ্ছে। ব্যাপারটা কি, প্রথমে হলো যে আচ্ছা ঠিক আছে সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে এক্সপোর্ট করা যাবে বা ঋণ দেওয়া যাবে। এইটা ঠেলতে এমন জায়গায় গেল, এরপর আরেকটা চাপ দিল যে না, যুদ্ধগ্রস্ত দেশের সাথে লোন দেওয়া নেওয়া করা যাবে না। দেখেন কিন্তু ওইটা ওই তর্কটাকে মিটানোর উপায় বার করছে, চেষ্টা করছে প্রেসিডেন্ট। আচ্ছা, এই পুরো সময়টা কিন্তু রুজভেল্টই প্রেসিডেন্ট, কিন্তু এই হলো এক্সেপশনাল। কাল কন্টিনিউয়াস 4বারের প্রেসিডেন্ট ছিল। 33 সালে ঢুকছিল, মারা গেছে সে 45 ন্যাচারাল ডেথ। এই পুরোটার সময় রুজভেল্ট ছিল প্রেসিডেন্ট আমেরিকানদের, পরপর 4বারই জিতছিল, কিন্তু 4th টাইম সে 6 মাসের মধ্যে মারা যায়। চলে সেই অর্থে 3 বছর 6 মাস তার, 3 টার্ম অ্যান্ড 6 মাস, অর্থাৎ 3×4=12 প্লাস 12.5 বছর ছিল তার টোটাল টেনিওর। ওর পরে এটা আইনটা বদলে দেওয়া হয়, 2বারের বেশি এখন কেউ আমেরিকান প্রেসিডেন্ট হতে পারে না এক নাগারে বা পরপর। এনিওয়ে, যে কথা বলতেছিলাম, সো রুজভেল্টের, আমি আইনটার নাম এক্স্যাক্টলি মনে করতে পারছি না, অনেকদিন আগে পড়ছি, আমি বলবো আর কি। কিন্তু 37, 39 না 35, 37, 39 3বার আইনটা বদল হয়েছে আর কি। লাস্টে যেটা করেছিল যে আপনি কোনো পণ্য আমেরিকান জাহাজে করে পৌঁছে দিতে পারবেন না, বেচেন অসুবিধা নেই, কিন্তু অন্য থার্ড পার্টি জাহাজ ইউজ করতে হবে। কেন? কারণ আমেরিকান জাহাজ গেলে, আমেরিকান জাহাজ যদি বোম মেরে যায় তাহলে ওটা রক্ষা করতে গিয়ে আমেরিকা ইনভলভ হয়ে যাবে। সো এই জন্য এটা বাদ দেওয়া হয়েছিল। আর বলছিল তখন সুবিধা ছিল, মাল দিবেন ক্যাশ, মানে নগদ সোনা নিয়ে রওনা দিবেন, নো ব্যাংকিং, নো ক্যাচাল, থাকা যাবে না আসলে। যে মানে যুদ্ধের ভিতরে যেন না ঢুকে যায়, মানে আইনগুলো বদলাচ্ছে কিন্তু এইভাবে আসলে, যে কি করে যুদ্ধ এড়ায়, নিজের অর্থনীতিকে নিরাপদ রাখা যায়, আর যুদ্ধের না জড়ায় কিন্তু ব্যবসা করতে হবে। এইটা মানে রাষ্ট্র চাচ্ছিল, প্রেসিডেন্ট চাচ্ছিল এরকম একটা পথ বাইর করতে। এই জন্য 3বার আইনটা বদলাইছিল আসলে। আমি পরে দেখে আপনাকে রেফারেন্স দিকে আমি যোগ করে দেবো আর কি। এনিওয়ে, সো এগুলো বললাম আমি এই জন্য জিনিসটাকে বুঝবার জন্য, যে তাহলে আমেরিকানদের রোল কি ছিল আসলে। তাহলে এই কাজটাই তো সে করতে চাচ্ছে আরো বেশি করে। ব্যবসাদারদের ভিতরে 2 ভাগ হয়ে যাওয়ার তো দরকার ছিল না। এই জন্য আর এক অর্থে এটাকে ব্যবহার করা হতো, বলা হতো একদলকে বলা হতো ইন্টারন্যাশনালিস্ট। ইন্টারন্যাশনালিস্ট মানে যারা ইউরোপকে ধার দিতে চায়, এগুলো ইন্টারন্যাশনালিস্ট। আর ওদেরকে বলা হতো কনজারভেটিভ, যারা এটা পছন্দ করতো না, আমরা যুদ্ধ জড়ানো যাবে না ভাই, এই যে যারাই চিন্তা করতো তাদের কনজারভেটিভ বলা হতো। প্রেসিডেন্টের পজিশনটা হলো দুটার মাঝামাঝি, যুদ্ধে না জড়ানো। এইভাবেই সে টিকে ছিল আসলে, যুদ্ধের না জড়ায় আমেরিকাকে টিকা রাখছিল সে, কিন্তু ব্যবসা করতে হবে। এই হলো রুজভেল্টের নীতি ছিল আসলে। এই জন্য 39 থেকে 41 পর্যন্ত সে টেনে নিয়ে গেছিল এভাবে আসলে। ওকে, যে কথা আবার ফিরে আসি, তাহলে আমেরিকানদের রুজভেল্টের মূল ইন্টারেস্ট কি ছিল সেকেন্ড ওয়ার্ল্ডের ভিতর দিয়ে, কোন জিনিস অ্যাচিভ করতে চাচ্ছিল সে, তার মাছ ভাজাটা কি ছিল, কোনটা সে ভাজতে চাচ্ছিল। তার মাছ ভাজা হলো যে কলোনি উঠে যাবে কোনটা দিয়ে, কারণ কলোনি উঠে গেলে এবার প্রত্যেকটা দেশই হয়ে যাবে তাদের বিনিয়োগের খাতক। ক্লিয়ার? যেমন
ইন্ডিয়া থেকে ব্রিটিশরা চলে গেছে, এটা 3 আলাদা রাষ্ট্র হয়েছে। এই রাষ্ট্রগুলো এখন ডাইরেক্ট আমার ব্যাংকে এসে লাইন দিবে খাতক হিসেবে, আমাকে লোন দাও। আমি তো ওইটাই চাই, কারণ আমার কাছে হিউজ সারপ্লাস আছে, আমি বিনিয়োগ করতে পারতেছি না। তাহলে আমি তো এমন একটা দুনিয়া চাইবো যে দুনিয়ায় কলোনি নাই। এবার বুঝে গেছে? কথাটা শুনতে আজীব লাগলো, কথাটা সত্য, যে আমেরিকাই দুনিয়া থেকে কলোনি তাড়াইছে, এবং যে বুঝটা কমিউনিস্টদের নাই, যেই বুঝটা কমিউনিস্টদের নাই। শুধু তাই না, আরো আছে, আরো গুরুত্বপূর্ণ জায়গাটা এখন আমি বলিনি, এখন আপনাদের কাছে আরো একটা বড় জায়গা আছে, দেখাবো আমি ওটা। ওকে, তার মানে কমিউনিস্টদের কলোনি বোধটার প্রবলেমটা দেখেন আপনি কোথায় হচ্ছে, কেন। আচ্ছা, রুজভেল্ট কেন আগে চুক্তিটা করতে গেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের সাথে? কোন কোন চুক্তি? যে চুক্তিতে পরে স্টালিন সাইন করছে, একই চুক্তি, জাতিসংঘের চুক্তি। ওইটাই নাম হচ্ছে জাতিসংঘের জন্ম চুক্তি। ওইটা হচ্ছে কলোনি দখল না, অ্যাকচুয়ালি 1941 সালের আগস্টে আটলান্টিক মহাসাগরে আটলান্টা নামে ছিল জাহাজটা, ওই জাহাজে বসে এই দুই প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হচ্ছে। খারাপ সময়, 41 সাল মানে বুঝছেন, যুদ্ধ চলতেছে, যুদ্ধ। ওইখানে এই চুক্তিটা সাইন হয়, আটলান্টিক চুক্তি। চুক্তিটার নামই তাই, ট্রিটি, আটলান্টিক ট্রিটি। এই চুক্তির সার কথা ছিল যে ব্রিটিশরা এই যুদ্ধে জয়লাভ করলে পরে, আমরা এই যুদ্ধে জয়লাভ করলে, আমাদের পক্ষ যদি জয়লাভ করে যায়, তাহলে ব্রিটিশরা কলোনি ছেড়ে চলে যাবে নিজে নিজেই। তার যত দুনিয়া জুড়ে কলোনি আছে সব ছেড়ে চলে যেতে হবে, কিন্তু এই শর্ত দিচ্ছে আসলে রুজভেল্ট। সো ইট ইজ এ নাক্ষয় খত দেওয়া বা দাসখত চুক্তিটা আসলে এটা। একটা কলোনি মাস্টার দেশ, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কলোনি মাস্টার, দখলদার, সবচেয়ে বড় দখলদার, তাকে আপনি শর্ত দিচ্ছেন যে হিটলারের বিরুদ্ধে আপনাকে জিতাই দিব আমি, এই তখন টাকা খরচ করবো আমি, কিন্তু যুদ্ধ শেষে যখন আমরা জিতবো তখন কিন্তু আপনি যুদ্ধ কলোনি ছেড়ে চলে যাবেন। রাজি? রাজি থাকলে সাইন করে। এটি আটলান্টিক চুক্তি। তাহলে প্রথমে এটা সারতেছে সে কেবলমাত্র চার্চিলের সাথে। কেন? কারণটা হলো সবচেয়ে বেশি না, শুধু তাই না, আরেকটা পয়েন্ট ছিল, তখন অলরেডি হিটলার প্যারিস দখল করে ফেলছে, পুরা ফ্রান্স না, প্যারিস রাজধানী দখল করে ফেলছে। এখন ইংলিশ চ্যানেল পার হলে তো ইংল্যান্ড একটুখানি বাকি, চার্চিল দখল। এই জন্য চার্চিল দৌড়ে আসছে রুজভেল্টের কাছে, আর সহ্য করা যাচ্ছে। আর এই দেরি করায় ওদেরকে প্যাচে ফেলানোর জন্য আমেরিকানরা যুদ্ধে পার্টিসিপেট করে নাই, অরিজিনাল কারণটা। তাহলে দুটা কারণ দেখালাম আমি। একটা হলো যে আমেরিকানদের টার্গেট হলো যে কলোনি উঠাইতে হবে দুনিয়া থেকে, না হলে আমার যে সারপ্লাস যে আমার কাছে জমা হয়ে আছে, বিনিয়োগযোগ্য অর্থ যেসব জমা হয়ে আছে, এগুলো কাস্টমার পাইতেছি না। এটা আমাকে কাস্টমার পেতে গেলে দুনিয়া থেকে কলোনি উচ্ছেদ করতে হবে, এটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে আমাদের মতন গরিব দেশ, আমেরিকানদের স্বার্থের ভিতরে আমাদের ইন্টারেস্ট জড়ে গেছে, কিন্তু আমরা বুঝি না এটা। এটা যতক্ষণ না স্টালিন মনে করছে এর ভিতরে তার স্বার্থ আছে, তখন স্টালিন বাবাজি ওদিকে গেছে আর আমরা স্টালিনের হাত তালি দিচ্ছি। আমরা সবাই অক্ষশক্তির পক্ষে লোক হয়ে গেছি, অ্যালায়েড ফোর্সের পক্ষে শক্তি হয়ে গেছি, কমিউনিস্ট না আমরা। কিন্তু আসলে তো জিনিসটা নিজের স্বার্থ দেখা থেকে দেখি না, আমরা জানি না যে ভিতরে একটা নিজের স্বার্থ আছে। ওকে, যে কথা বলতেছিলাম, সো প্যারিস তো আসলে নেতৃত্বই নাই। সো অ্যাকচুয়ালি ইংল্যান্ড রিপ্রেজেন্ট করছিল প্যারিসকেও, এবং এইটা ইনফর্মালি তাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছিল। এবং চার্চিল শিওর হতে চাচ্ছিল যে দেখো এরকম জায়গায় কিন্তু আমাকে সাইন করতে হবে, তাহলে তোমরা সমর্থন দিবা তো নাকি তখন আমার বেগে বসবা, কিন্তু দেখো এটা যদি হয়, আমরা যদি জিতে যাই, তাহলে তোমারও শর্ত, হিটলার পালাই গেলে তোমাদের স্বাধীন হয়ে যাবে, তাহলে ইজ ইউর ইন্টারেস্ট অ্যাজ ওয়েল। সো আমরা সব কলোনি মাস্টারদের ইন্টারেস্ট। তো এই দুইটা ফোর্স যখন রাজি হয়ে গেছে, এই জন্য দুনিয়া থেকে কলোনি উচ্ছেদ হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি সবাইকে কলোনি উচ্ছেদ হওয়ার চুক্তিতে সাইন করতে বাধ্য করছে রুজভেল্ট। আচ্ছা, প্রমাণ হলো এইবার এটা সাইন হচ্ছে 41 সালের আগস্টে, খেয়াল করেন। তখন আমেরিকা ফর্মালি ঘোষণা দেয় না যে সেটার পক্ষে যাবে কি বিপক্ষে যাবে বক্তব্য। এইবার এই কথাটা আসছে ভিন্নভাবে, ল্যাঙ্গুয়েজটা বদলে দিচ্ছে, সেম চুক্তি কিন্তু। এবার ওকে, এটা শুনলে আবার বহু কমিউনিস্ট, পুরান কমিউনিস্ট বিশেষ করে হা 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 রে 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 করে আমার উপরে জামাই পড়বে এখন যে কথাটা বলবো। আমেরিকানদের প্ল্যান হলো, মানে আমেরিকানরা যেভাবে দুনিয়াটাকে দেখে বা আগামী দিন দুনিয়াটা কেমন হবে ওদের জায়গা থেকে দেখে কিভাবে,
সেখানে ওরা মনে করে, এই মূল যে তত্ত্বটা বলবো শুনলে আপনারা রেগে যাবেন, সেটা হলো আমেরিকানরা মনে করে, আমেরিকান লিডারশিপ মনে করে যে যুদ্ধে যাওয়া মানে পুঁজি নষ্ট। আপনারা বলবেন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স থেকে কোথায় গেল? এই যে আমরা তত্ত্ব ছড়াইছি, সাম্রাজ্যবাদ করে কি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স করে, তারপরে অস্ত্র তৈরি কারখানাগুলোকে টিকে রাখার জন্যই তো ওরা যুদ্ধ চালায় রাখে। এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের ব্যাখ্যা ক্যাম্পেইন। আসলে ফ্যাক্টস হলো উল্টা। জাস্ট কেন এটা উল্টা? আমেরিকানদের পজিশন, এই যে পদার্থটা রুজভেল্ট এই সিদ্ধান্তের ভিত্তিতে, এই প্রেমিসের উপরে দাঁড়িয়ে কিন্তু সিদ্ধান্তটা নিচ্ছে যে কেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটাকে, মানে উল্টো করে বললে কেন রুজভেল্টই প্রস্তাব করছে জাতিসংঘের, এর কোনো ব্যাখ্যা কিন্তু কমিউনিস্টদের কাছে নাই। হোয়াট ইজ জাতিসংঘ, এটা ইভেন কমিউনিস্টরা বলতে পারবে না। এটা কেন বানানো হয়েছিল আর কার মাথা থেকে আসছিল, তারই বা কি ইন্টারেস্ট ছিল, এটা কমিউনিস্টদের কাছে কোনো ব্যাখ্যা নেই। মানে অনেকটা যেন আল্লাহ দেশে আর কি, খাও আকার ভোগ করো, কিন্তু কেন এটা আসলো তার দিকে কোনো খবর নেই তার। তাহলে জাতিসংঘ কেন আসলো? আমেরিকানদের রিয়েলাইজেশন হলো তারা স্বাধীন হচ্ছে 1776 সালে। কার বিরুদ্ধে? রীতিমতো সশস্ত্র যুদ্ধ। কারা? যারা তাদেরকে ডেকে নিয়ে আসছিল জাহাজে ভরে ভরে এই কলোনি দখলকৃত, তাদের দখলকৃত আমেরিকাতে তাদেরকে নামাই দিয়ে চাষাবাদ করে, তাদের কাছ থেকে পয়সা নিবে। ওই কলোনিটা ছিল এই ধরনের, আমেরিকাকে কলোনি মারার স্টাইল ছিল এই ধরনের। তো যারা নিয়ে আসছিল তারাও ব্রিটেনেরই বড় লোক, যারা জাহাজ কিনে জাহাজ ব্যবসা করতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন ব্যবসা। সো ওদের বিরুদ্ধে এইবার যারা লোকালি থাকতে থাকতে 100 বছরের মধ্যে তারা এবার সশস্ত্রভাবে এদের বিরুদ্ধে গেছিল। ওইটি হলো আমেরিকান যুদ্ধ 1776, 1776। ঠিক আছে? তাহলে এই যুদ্ধে তারা ফাইট করেছিল। তাহলে এর আগে যারা যে পুঁজিপাটটা জমা করছিল 100 বছর ধরে, মানে তারা যদি 1607 সালে প্রথমে গিয়েছিল আমেরিকায়, প্রথম কলোনি ব্রিটিশরা নিয়ে গিয়ে তাদেরকে কলোনি দখল করেছিল 1607 সালে, প্রথম যাত্রী গিয়েছিল। 1776 মানে ধরেন আপনি 150 বছরের মতো নয়, 150 কিছু বেশি, 160-70 হবে হয়তো, 160-70 হয়। তাহলে 160-70 বছরের মধ্যে যে পুঁজি জমা করে ফেলেছিল কারা? ওয়ার্কিং ক্লাস গুলাই আস্তে আস্তে বড়লোক হইতেছে। এরা যে পয়সাটা জোগাড় করেছিল, অর্থগুলোর সঞ্চয় যেটা করছিল, এই সবই তো আর ব্যয় হয়েছে যুদ্ধে। মুরব্বী গুলাকে খেদাইতে হবে না? মানে যারা ইংল্যান্ডে বসে আমেরিকা চালাইতেছে ওদের খেদাইতে হবে না? এই খেদাতে গিয়ে তো যুদ্ধ করতে হয়েছে। এই যুদ্ধের খরচ জোগাইতে গিয়ে তাদের পুঁজিপাট্টা গেছে গায়েব হয়ে। ফলে আবার পুঁজিপাট্টা জোগাড় করে এটা পুনর্গঠন করা খুবই কষ্ট হয়েছে তাদের। এই জন্য তাদের এই যে রেজলিউশন, যে যুদ্ধ পুঁজি নষ্ট করে দেয়। ওকে, সেকেন্ড টাইম কি হয়েছে দেখেন, বেশি না, 1860 সাল আবার যুদ্ধ। 1860 থেকে 65, এটাকে বলা হয় আমেরিকান গৃহযুদ্ধ। আপনি হিস্ট্রিতে লেখা থাকবে এভাবে, আমেরিকান গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ মানে, গৃহযুদ্ধ মানে হলো এটা সাদা কালো লড়াই ছিল। আসলে কালো কর্তৃক আসলো, ওই যে যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুলেছিল এই বড় লোকগুলা শুধু নিজের দেশ থেকে সাদা চামড়ার ব্রিটিশদেরকেই নেয় নাই, আরো লেবার লাগবে তো। এই লেবারের জন্য এবার আফ্রিকাতে ওই যে জাল ফেলে যাদের লোক ধরে নিয়ে এসে জাহাজে ওইরা দাস যাদের নিয়ে আসছিল এসে আমেরিকা বেঁচে দিছিল। ইভেন আমেরিকান প্রথম দিককার প্রেসিডেন্ট সবাই ছিল এই দাস ব্যবসায়ী। তারা এই কালোদেরকে নিয়ে আসছিল এখানে। সো আমেরিকান কালো আছে আসলে। এই কালোরা আবার 1776 সালের যুদ্ধে মূল যে কোম্পানিগুলা, এই কোম্পানির পক্ষে যুদ্ধ করেছিল। ওরা তো সংখ্যায় কত আরো হবে, ওরা কেমনে যুদ্ধ করলো? যুদ্ধ করলে এই জন্য ওরা কালোদেরকে সুবিধা দিয়ে ওদের পক্ষে যুদ্ধ করেছে। এই একটা ভাগ গেছে। আচ্ছা, এতে আরেকটা অসুবিধা হয়েছে, কালোদেরকে সে রাইট দেয় নাই, কনস্টিটিউশনে ইকুয়াল রাইট দেয় নাই। ফলে এই যুদ্ধটা ফিরে আসছে উইদিন 60-30 বা 20 ধরেন 80 বছরের মধ্যে। 1776 থেকে 1860 কালোরা ফিরে আসছে তাদের রাইটের কথা বলে। এই জন্য এটাকে গৃহযুদ্ধ বলা হচ্ছে। একদিকে তারা তো আমেরিকান বাসিন্দা, কিন্তু আমেরিকান কনস্টিটিউশনে তাদের ইকুয়াল রাইট নাই। সো এই জন্য তারা যুদ্ধ করছে। 5 বছর যুদ্ধ করার পরে এরা বুঝছে যে ভাই গ্যাঞ্জাম করে লাভ নেই, ইকুয়াল রাইট দিয়ে দাও, অ্যাটলিস্ট অফিসিয়ালি তো দাও। এই যে বাস্তবে এখনো দেয় না, এই যে এখনো বলছে ব্ল্যাক লাইফ ম্যাটার্স বলে যে মুভমেন্টটা শুরু হয়েছে 2-3 বছর আগে থাকতে, মানে কি, মানে হলো এখনো এটা বাস্তবায়িত হয় না। কনস্টিটিউশনে দেওয়া আছে কিন্তু বাস্তবে ইকুয়াল না।
সো এই জন্য ব্ল্যাক লাইফ ম্যাটার যখন মুভমেন্টটা হচ্ছে তখন এবার আদালত সিদ্ধান্ত নো নো নো, এখন থেকে আমাদের কালোদের কেসগুলোকে খুব সিরিয়াসলি দেখতে হবে, সমান চোখে দেখতে হবে। এই যে আইন বানানো আর ইমপ্লিমেন্টেশন করে দেখানো সমাজে, এই দুটোর মধ্যে আরেকটা কয়েকশো বছরের ফারাক থাকতে পারে। সো ফেজগুলো হলো এরকম, পর্যায়গুলো হলো এরকম আর কি। কনস্টিটিউশনে লেখাই যথেষ্ট না, কনস্টিটিউশনে লেখাটা আবার আগে হয়তো 100 বছর গেছে, কি লিখবো ওইটা ভাবতে, একমত হতে। লং ওয়ে টু গো আর কি। আসলে আমরা মূল কথায় চলে যাই। আসলে তার মানে আমেরিকানদের সিদ্ধান্ত যে আমাদেরকে যুদ্ধ মানে হলে বারে বারে পুঁজি নষ্ট, 2 বার নষ্ট করছি আমরা, তাহলে আরেকবার আমরা এখন গ্লোবালাইজেশন নিতে গিয়ে আরেকবার পুঁজি নষ্ট করবো, এই হলো আমেরিকানদের চিন্তা। ওকে, এই ফাঁকে আরেকটা কথা বলে দিই, আপনার সবার জন্য পাঠ্য, যারা রিয়েলি বুঝতে চান এই জিনিসটা। আমি আপনাদেরকে ঠেলে দিচ্ছি আসলে যে যেটাকে আপনার পুঁজিবাদী দুনিয়া বলে, সাম্রাজ্যবাদী দুনিয়া বলে ফালাই দিচ্ছেন, ওটার কি হয়েছিল আসলে, ও কি করে এই জায়গায় উঠে আসছে, ও কি করে গ্লোবাল লিডার হয়েছে, এগুলো একটু পড়ার চেষ্টা করেন। এগুলো না বুঝলে আপনারা যারা সমাজতন্ত্র করে না, এরা সব হলো পচা, এরা সব হলো পুঁজিবাদী, এরা সব হলো পাপী, এই ব্যাখ্যা দিয়ে আপনার দুঃখ বুঝবে না। ওকে, তাহলে এখন ওদেরকে জানতে হবে তা ওদের হিস্ট্রিটা কেমন আসলে। সো এইবার তারা বলতেছে, এই জন্য এমন কাছে যেটা বলছিলাম, কি পড়তে হবে আরেকটা জিনিস, এই জিনিসটা সাইন হচ্ছে বা সরি লেখা, এটা একটা সিম্পলি অন্য কিছু না। যেটা আপনারা এখন টাইমস পত্রিকাটা দেখেন, টাইমস পত্রিকার যে মালিক সম্পাদক একই লোক, একটা আরেকটা পত্রিকা বের করছিল, অনেকটা আমাদের দেশে যেমন বিচিত্রা টাইপের একটা ম্যাগাজিন হয় না সাপ্তাহিক, ওই টাইপের একটা পত্রিকা আর কি। এই পত্রিকা একটা আর্টিকেল ছাপা হয়েছিল প্রথম ভার্সন, বা উল্টা অনেকটা আমাদের এখনকার মানব জমিনের জনতার চোখ যেমন ছাপা হয়েছে এরকম আর কি, ওটা নতুন পত্রিকা বের করছে আর ওর মধ্যে ইনপুট দিচ্ছে। ওর মধ্যে একটা আর্টিকেল ছাপা হয়েছিল, ইন্টারেস্টিং নাম, আমেরিকান সেঞ্চুরি, অর্থাৎ আগামী শতকটা হবে আমেরিকানদের, এই বলতে চাচ্ছে। সো গ্লোবাল লিডার থাকবে আমেরিকানরা আগামী দিনের 100 বছর। এরই আর্গুমেন্ট করে কেন এটা হবে তার ব্যাখ্যা করে এই আর্টিকেলটা লেখা হয়েছিল। এটা এখনো আপনি পাবেন, জাস্ট আমেরিকান সেঞ্চুরি লিখে সার্চ দিবেন ইন্টারনেটে, গুগলে পেয়ে যাবেন, মূল আর্টিকেলটাই পেয়ে যাবেন। সার কথা হলো এই যে আমেরিকানরা গ্লোবাল লিডার থেকে যাবে আগামী দিনে, আগামী 100 বছর, এই জন্য বলা হচ্ছে আমেরিকান সেঞ্চুরি। ওটা তাহলে এগুলো হতে গেলে তো একটা নির্বিবাদ, অন্তত যুদ্ধ কম থাকে এমন একটা দুনিয়া হতে হবে। সো এখান থেকে আসছে যুদ্ধবিরতি, এখান থেকেই আসছে আলটিমেটলি জাতিসংঘ কেন করতে হবে। ও এই জন্য আর মানে 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 প্রস্তাবটার মূল বিষয়টা হচ্ছে যে অনেক বিবাদ আছে আসলে, যেগুলো নিয়ে যে আগে যদি আমরা কথা বলার ব্যবস্থা করি, একটা নিয়ম কানুন যদি রাখি, তাহলে সেই নিয়ম কানুনের ভিত্তিতে একটা আপোষ যদি করে দিই, তাহলে বহু যুদ্ধ এড়ানো সম্ভব না। পুরা দুনিয়াতে সব যুদ্ধ এড়ানো সম্ভব না, এত তারা অবাস্তব হয় নাই, তার পরিষ্কার যে একবারে তাড়ানো যাবে না। বহু রাষ্ট্রের বহু ইন্টারেস্ট থাকবে, যেটা একেবারে যুদ্ধ শূন্য একটা দুনিয়া, এটা সম্ভব না। বাট বহু ছোট বড় যুদ্ধ কমানোর, থামানোর আমরা যদি কিছু রেজলিউশন বাইর করি, যেটাকে ওই জন্য কনভেনশন বলা হয়, রাষ্ট্রগুলোর যদি একটা কনভেনশন বানাই, মানে একটা সম্মেলন, যে সম্মেলনে সবাই বলবে যে এই ইস্যুতে এই আইনটা কেমন হওয়া উচিত, আর আইনটা হয়ে গেলে পরে যারা যারা ওতে সাইন করবে তাদের সবার জন্য বাইন্ডিং, মানে বাধ্যতামূলক, আপনি আবার ওই আইন মানতে বাধ্য থাকবেন। এই জন্য যত কিছু যুদ্ধের নীতি ফিতি সব তৈরি হয়েছে, সব কিন্তু কনভেনশন। এই কনভেনশনগুলো জাতিসংঘের জন্মের পর থেকে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটা রয়েছিল, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে, জাতিসংঘের প্রতিষ্ঠান তাদের ওটার রক্ষক হিসেবে ছিল। এই কালে যেটা হয়েছে সর্বশেষ, সেটা হলো এই বিভিন্ন কনভেনশনগুলোকে আবার, যেগুলো বিভিন্ন পকেটে আটকে ছিল, এগুলোকে সবগুলোর রক্ষক একটা প্রতিষ্ঠানকে বানানো হয়েছে। এইটা আসলে হিউম্যান রাইট কাউন্সিল, যেটা আগে ছিল HRC, ওইটার নতুন নামে এখন আসছে OHCHR, অফিস অফ হাই কমিশনার অফ হিউম্যান রাইট, OHCHR না, এটা আবার ওই বর্ডার রিলেটেড আরেকটা সংগঠন আছে, ওটার সঙ্গে মিশায় না। এটার অফিস হলো জেনেভাতে। আমি 1 বছর এটাতে চাকরি করেছি উগান্ডা থাকার সময়। বাইরের দুনিয়া এটাকে হিউম্যান রাইট অফিস বলে চিনে, ঠিক আছে। এর আন্ডারে নানান শাখা, যারা পুরনো কনভেনশন গুলাকে রক্ষক আসলে তারা। তো আমেরিকানদের প্রস্তাবটা ছিল এই ধরনের কনভেনশন করে করে আমরা বিভিন্ন ইস্যুতে, যেমন যুদ্ধের আইন কি হবে, ওই যে মারা গেছে, এই যে এখন ইয়েদের মধ্যে বিরোধ হচ্ছে, আপনার প্যালেস্টাইনের সাথে
ইহুদিদের বা ইসরায়েলে পণ্য বিনিময়টা কেমন করে হচ্ছে, কার মাধ্যমে? মাঝখানে রেড ক্রসকে রাখা হয়েছে।